এইমাত্র তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো এবং ইতিমধ্যে তোমরা কিন্তু নতুন বই পেয়ে গেছো, সেই নতুন বই অনুসারে সর্বপ্রথম যারা বিজ্ঞান বিভাগ নিয়েছো অর্থাৎ সায়েন্স নিয়েছো সেই সকল শিক্ষার্থীর একটি টাফ সাবজেক্ট আমরা বলতে পারি রসায়নকে। রসায়ন এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যা বিগত বছরগুলোতে কিন্তু এখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থীরাও ফেল করে। তাই রসায়নে প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে এবং এই কারণে অবশ্যই ভালো করে প্রত্যেকটা জিনিস বুঝে ফুটে পড়তে হবে। যদিও বই পড়ার পরে এই সম্পর্কে তোমরা একটু অবগত হয়তো বা হয়ে গেছো, যেহেতু বড় ভাইরা ছিল যে সায়েন্স একটু টাফ হয়, তাই না? কিন্তু আজকে আমি রসায়নের সর্বপ্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো রসায়নের ধারণা, এই অধ্যায়টি এমনভাবে তোমাকে পড়িয়ে দিব, আশা করি এই অধ্যায়টি আর জীবনে তোমার কোনো সমস্যাই হবে না। তো শুধুমাত্র যে নবম শ্রেণীর শিক্ষার্থীরাই দেখবে এমন নয়, দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরাও যদি এই অধ্যায়টি না পড়ে থাকো এবং এই অধ্যায়টি যদি তোমার জানা না থাকে, সেক্ষেত্রে অবশ্যই তুমি জানো এই ক্লাসটি সর্বোচ্চ। আমি মনে করি যে এই জায়গায় যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো যদি আমরা একটা প্যাটার্নে পড়তে পারি এবং রসায়নের বিষয়গুলো আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু হবে। কারণ রসায়ন পূর্বে কখনোই ছিল না, কিন্তু তোমাদের বিজ্ঞান কিন্তু ছিল। বিজ্ঞানে তোমাদের বেশ কিছু অধ্যায় ছিল, যেই অধ্যায়গুলো থেকেই বর্তমান রসায়নের সৃষ্টি হয়েছে এবং এই রসায়ন সাবজেক্টে এসেছে। তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের এই প্ল্যাটফর্মে। তো তোমরা আজকের এই ক্লাসটা মূলত নবম দশমে যে শিক্ষার্থীগুলো রয়েছে সেই শিক্ষার্থীদের রসায়নের প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো রসায়নের ধারণা, এবং সর্বশেষ যেই সংস্করণ বই অর্থাৎ 2 দিন আগে তোমরা যেই বইটা পাইছো সেই বই থেকে আমরা নতুন ক্লাস কিন্তু নিয়ে আসছি। প্রিভিয়াস এই অধ্যায়ের উপরে কিন্তু আমাদের ক্লাস রয়েছে, কিন্তু যেহেতু বই একটু চেঞ্জ আসছে তো আমরা সম্পূর্ণ পরিবর্তনটাকে একটা নির্দিষ্ট ছকের আকারে তুলে ধরেছি। সর্বপ্রথম আমরা যখন তোমাদের বইটা খুলি তখন আমরা দেখতে পাই যে অধ্যায় 1 রসায়নের ধারণা এই কথাটি লেখা থাকে। এখন রসায়ন জিনিসটা কি সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। 1.1 পরিচিতি, পৃষ্ঠা নাম্বার 3 যখন থাকে রসায়নের পরিচিতি। এখন রসায়নের পরিচিতি কি, রসায়ন কিভাবে হলো, রসায়নের আসলে কি? দেখো, এক সময় ছিল যে আদি যুগ বা প্রাচীন যুগ বা প্রত্যহাসিক যুগ আমরা বলে থাকি। এই সময় কিন্তু মানুষ কিছুই পারত না। আমরা যেমন কাপড় চোপড় পরেছে, তাদের কাছে কিন্তু কাপড় চোপড় ছিল না। আমরা বেশ এখনো কিন্তু ছায়াছবিতে টারজান এই ধরনের বেশ কিছু ছবি কিন্তু আমরা দেখতে পারি, যার মাধ্যমে আমরা এতটুকু ধারণা করতে পারি যে আগের কালের মানুষের কাছে আমাদের বর্তমানে যে প্রযুক্তিগুলো ছিল সেই প্রযুক্তি কিন্তু তাদের কাছে ছিল না। এবং আমাদের যেই বিষয়গুলো, তারা কিন্তু কাপড় পরতে জানতো না, এমনকি তারা কিন্তু রান্নাও করতে জানতো না। তারা যে রান্না, যে আমরা যে এখন বিভিন্ন ধরনের মশলার ব্যবহার করে যে রান্নাগুলো করি, এই যে মশলাগুলো ব্যবহার করি এগুলো কিন্তু রসায়ন থেকে এসেছে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি, যেমন ইলেকট্রিসিটি ব্যবহার করি, তাই না? তো এগুলো কিন্তু সবকিছু একভাবে না একভাবে রসায়নের অবদান। তো এই বিষয়টা যখনই আমরা তোমাদের এই পৃষ্ঠাটা খুলি তখন আমরা বেশ কিছু জিনিস দেখতে পারি। প্রথমেই দেখি কিছু থিওরি রয়েছে, যেখানে বলা হয়েছে প্রাগৈতিহাসিক যুগে মানুষের কাপড় পরতে পারতো না, তার রান্না করতে জানতো না এবং বাড়ি বানাতে জানতো না। কিন্তু বর্তমানে আমরা কিন্তু সবগুলো জানি। যখন কাপড়, এই কাপড়ে আমরা বিভিন্ন ধরনের রং ব্যবহার করি, বিভিন্ন ধরনের লাল, নীল, সবুজ। তো আমি একটা কাপড় পরছি, আরও একটা কিন্তু নির্দিষ্ট রং রয়েছে। এই যে কাপড়ে আমরা রং ব্যবহার করি, এই রং কিন্তু একটা রসায়ন, এটাকে একটা রঞ্জক পদার্থ বলে থাকে। এখন কথাগুলো কি আসবে, কেমনে আসবে, সামনে আমরা বিস্তারিত জানবো। তার মানে কি, রং কিন্তু এক ধরনের কি রসায়নের পদার্থ বা রাসায়নিক মৌল। আবার যখন আমরা কি করি, রান্না করি, যে ধরো তুমি একটা কেক বানাবা, সাপোজ তুমি একটা কেক বানাচ্ছ, তো কেক বানানোর সময় হয়তো তোমরা শুনে থাকতে পারো যে এক ধরনের সোডা ব্যবহার করা হয়। কেকটাকে ফুলানোর জন্য এক ধরনের কি ব্যবহার করা হয়, সোডা ব্যবহার করা হয়। এই যে সোডাটা ব্যবহার করি, এই সোডাও কিন্তু এক ধরনের তোমার কি একটা হলো রসায়ন, যার একটা নির্দিষ্ট সংকেত আছে। তারপরে আবার আমরা কিন্তু বাড়িঘর বানাই, তো বাড়িঘর বানানোর সময় আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি, যেমন আয়রন ব্যবহার করি। আয়রনের সংকেত হলো Fe, আয়রন মানে লোহা, লোহা ব্যবহার করে থাকি। তারপর হলো স্টিল ব্যবহার করে থাকি, পিবি, লেড ব্যবহার করে থাকি। তো আবার কপার ব্যবহার করে থাকি, জিঙ্ক, তাই না? আবার দেখো তুমি বিভিন্ন ধরনের সোনা, গহনা এগুলো কিন্তু বানাও, তো সোনার যে আছে, সোনা হলো এগুলো যে আমরা ব্যবহার করি, এই যে সংকেতগুলো লেখছে এগুলো কিন্তু সামনে তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। তার মানে আমরা লোহা ব্যবহার করে থাকি, যাকে Fe দ্বারা প্রকাশ করে। আমরা যেই লোহা লেডগুলো ব্যবহার করি, অর্থাৎ লেড দ্বারা যেই জিনিস মেঝেতে যেই বানাই, তো সেগুলোর জন্য কিন্তু লেড ইউজ করা হয়। তারপরে হলো তোমরা বিভিন্ন সুকেজ বানিয়ে থাকো, যেগুলো কিন্তু লেড ব্যবহার করে করা হয়। তারপরে হলো তোমরা কপার, বেশ বিভিন্ন গহনার মিশ্রণে কিন্তু কপার থাকে। আর সোনার তো বিভিন্ন ধরনের গহনা তোমরা তৈরি করছো, যাকে Au দ্বারা প্রকাশ করে। এগুলো সবই কিন্তু কোনো না কোনোভাবে রসায়নের সাথে সম্পর্কিত, অর্থাৎ আদিমকালেও কিন্তু রসায়ন ব্যবহার করা হতো। কেমন? তারা হয়তো বা জানতো না যে এটা রসায়ন, তাহলে রসায়নের উৎপত্তি কোথা থেকে আসছে, কিভাবে এই রসায়ন বর্তমানে একটা সাবজেক্ট হয়ে গেল, এই বিষয়টাই হলো প্রথম এই টপিকে আলোচনা করা হয়েছে। তো এগুলো যেহেতু তারা কিছুই জানতো না, কিন্তু বর্তমান যুগে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো বিদ্যুৎ বা তড়িৎ এবং ইন্টারনেট।
এই বিদ্যুতের কারণে আর এই ইন্টারনেটের কারণে বর্তমান পৃথিবী আমাদের সম্পূর্ণ হাতের মুঠোয় এসে গেছে। আমরা যে কোনো তথ্য খুব সহজভাবে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। যেমন এই ক্লাসটা তুমি দেখছো, এই ক্লাসটা তুমি কিভাবে দেখতে পাচ্ছ? আমি কিন্তু এক জায়গা থেকে ক্লাস করাচ্ছি, কিন্তু তুমি আরেক জায়গা থেকে ক্লাস করতেছো। এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? এই যে বিদ্যুৎ এবং ইন্টারনেট এর মাধ্যমে সম্ভব হয়েছে। দেখো, আমি রাজশাহীতে ভিডিও করছি, হয়তো তুমি ঢাকা থেকে, যশোর থেকে অথবা চিটাগাং থেকে দেখছো। তো এই যে পুরো পৃথিবীটা কিন্তু তোমার হাতের মুঠোয় একটা ফোন আকারে কিন্তু চলে আসছে। এটা কিভাবে আসছে? এইটা হলো বিজ্ঞানীদেরকে রসায়নের ধারণার যে পরপর ধাপ বা ক্রম বিকাশ, তার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো তোমাদের হাতে আসতে পেরেছে। তো এই বিষয়গুলো সেখানে বর্ণনা করা ছিল। এরপরে এখন প্রশ্ন আসে হলো, তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞান জিনিসটা কি? দেখো, আগে যে কাজটা আমরা কঠিনভাবে করতাম, বর্তমান সেই কাজগুলোকে খুব সহজভাবে করতে পারি। যেমন আমি বর্তমানে তোমরা একজনকে যখন আগে খবর পাঠাই দিত, রাজার আমলে যখন ছিল, তোমরা হয়তো শুনে থাকবে এই ধরনের গল্পগুলো, যে রাজার আমলে খবর পাঠানোর লেগে দূত থাকতো, এক ধরনের দূত থাকতো, যাদেরকে খবর দেওয়া হতো সেই দূত কিন্তু তারা ওখানে যেত এবং যা কিন্তু ওই রাজাকে আবার খবর দিত। তখন কিন্তু এই রাজা এই খবরটা জানতে পারতো। কিন্তু বর্তমান দূত বলো, দত্ত বলো, সবকিছু কিন্তু আমাদের মোবাইল ফোন। আমরা চাইলে 1 সেকেন্ডে মোবাইল ফোনে একটা কল করে আমরা সারা দেশের বাইরে, মানে অন্য দেশে চাইলে হলো আন্তর্জাতিকভাবে বিদেশেও আমরা ফোন দিতে পারি, এবং এর জন্য আমাদের দুধের প্রয়োজন হয় না। এবং দুধের যে ওই পার থেকে ওই পরিমাণ যাইতে যে পরিমাণ খরচ, তারপর একটা মানুষের দরকার, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় না। কেন হয় না? এইটা হলো রসায়নের একটা বিশাল বড় অবদান, যার পিছে রয়েছে কি তোমার বিজ্ঞান। সহজ ভাষায় বললে যে মানুষের কাজকে সহজ করাই হলো বিজ্ঞানের মেন কাজ বা বিজ্ঞান। এখন মেন প্রশ্ন আসে, রসায়ন কি? যেটা তোমাদের বই থেকে মুখস্থ করতে হবে যে রসায়ন কি। সেখানে তোমাদের বইয়ে দেখো, এখানে এই জিনিসটা লেখা আছে, তুমি এখান থেকে এটা পড়ে নিবা। বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌল জিনিসগুলোকে আমি পরে বুঝাই দিচ্ছি। কে? যেমন মৌল বলতে যে এখানে যেগুলো লিখছে এগুলো সবই মৌল, ঠিক আছে? কপার মৌল, পটাশিয়াম মৌল, সোডিয়াম মৌল, এগুলো কিন্তু সব মৌল। তাহলে মৌল টোটাল আছে কয়টা? মৌল টোটাল আছে 118টি মৌল রয়েছে আমাদের বর্তমান রসায়নে। 118টি মৌল রয়েছে, যার মধ্যে 94টি মৌল আমরা কিন্তু প্রকৃতিতে পাই। কিভাবে পাই বিস্তারিত আমরা জানবো। তাহলে আগে আমরা এই সংজ্ঞাটা মুখস্থ করবো। এই সংজ্ঞার সাথে বইয়ের সংজ্ঞা যেটা আছে সেটাই মুখস্থ করবো, আলাদা কোনো সংজ্ঞা না। যে বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলের পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগের পদার্থের সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম ব্যবহৃত হয় এবং বস্তু সময়ের পারস্পরিক রূপান্তর কালে কি তাপশক্তি শোষণ এবং নিষ্কাশনের আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। এইখানে সংজ্ঞাটা যেভাবে লেখা আছে, রসায়নের সংজ্ঞাটা সেম টু সেম ভাবে মুখস্থ করবা। এখন তাপশক্তি কিভাবে, তোমার বৈদ্যুতিক শক্তি। দেখো, এই তোমরা সোলার প্যানেল একটা জিনিস শুনে থাকবা, যে সূর্যে যে আলো থাকে তার মাধ্যমে কিন্তু সোলার প্যানেল চার্জ হয়। তো সূর্যের আলো শক্তিকে যখন সোলার প্যানেলে হয় তখন এটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আবার তড়িৎ শক্তিকে যখন তুমি বা অন্য কোনো একটা যন্ত্র চালাও তখন এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। তো এইগুলোকে বলা হয় শক্তির রূপান্তর, যেখানে এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে আসি যে রসায়নের ক্ষেত্রে আমরা আরেকটা ঘটনা বইয়ের নিচেই দেখতে পারি, মানে তারা হয়তো অনেক বিস্তারিত বলছে, আমি জিনিসগুলো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তারা বলছিল কাপড় পোড়ানোর যে ঘটনাটা, একটা কাপড় আগে হয়তো তুমি পুরাইছো, এরকম এমন অনেক মানুষ রয়েছে তোমরা যারা কাপড় পুরাইছো, এমন লোক তো হওয়ার কথাই না যারা এখন পর্যন্ত কাপড় পোড়াও নাই। এখন কাপড় পরলে ছোট্ট কিছু ঘটনার সাথে তোমার সাথে শেয়ার করি। যখন আমরা একটা কাপড় পুরাই, সাপোজ আমি এখানে বুঝাচ্ছি যে এটা আমার একটা কাপড় যেটা আমি পুরাচ্ছি, পুরাইলে এখানে কি হয়? আগুন হয়। আগুন হওয়ার পরে সেই আগুন থেকে কিন্তু এক ধরনের কালো ধোঁয়া এভাবে কি হয়? বাইর হয়। এখন এই কালো ধোঁয়া কেন বের হয়? এই কালো ধোঁয়া জিনিসটা কি? কাপড় পোড়ানোর সাথে কি ঘটনা আছে? রসায়ন কিভাবে এর সাথে সম্পর্কিত? তো চলো সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। যখন আমরা কোনো কাপড় পোড়াই তখন বায়ুতে সবসময় অক্সিজেন থাকে। তোমরা সবাই জানো যে বায়ুতে অল টাইম অক্সিজেন থাকে, 5 থেকে পরে আসতেছো, কারণ অক্সিজেন আছে জন্যই আমরা বেঁচে আছি। এবং অনেক গ্রহ উপগ্রহ আছে যেখানে অক্সিজেনের পরিমাণ কম, তাই আমরা পৃথিবীতে বসবাস করি। তার মানে আমাদের বায়ুতে অক্সিজেন রয়েছে। আমরা যখন কিছু পুরাই তখন আমাদের বায়ুতে অক্সিজেন থাকে, যে ওটাকে আমরা O2 বলি। এই O2কে যখন পুরানো হয়, কোনো কিছুকে পুরাইলে আমরা বলি, তাকে বলি দহন বিক্রিয়া। কোনো কিছুকে যখন আমরা পুরাই, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছুকে আমরা পুরাইলে তাকে বলে দহন বিক্রিয়া। তার মানে অক্সিজেন কি করে? দহন বিক্রিয়ার মাধ্যমে তোমার কালো কালো ধোঁয়া তৈরি করে। কালো ধোঁয়াকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। তার মানে দেখো, একটা কাপড় পোড়ানো সাধারণ একটা ঘটনা, তার মধ্যেও কি রয়েছে? রসায়ন লুকায়িত রয়েছে। তাহলে রসায়ন কিন্তু আমাদের চারি সাইডে সবভাবে রয়েছে। এর পরবর্তী যে ঘটনাটা তারা বলে
লোহায় মরিচা পড়া। লোহায় মরিচাকে এই জিনিসটার সাথেও তোমরা অবগত রয়েছো, হয়তো বই পড়লে তোমরা জিনিসটা বুঝতে পারো না, এই আর কি, কারণ বই মানেই তোমরা ভাবো কঠিন বিষয়, কিন্তু রসায়ন খুব সহজ জিনিস। তুমি যদি পড়তে পারো, ঠিক গাইডলাইন ভাবে পড়তে পারো, রসায়ন তোমার জন্য খুব সহজ। মরিচা পড়া জিনিসটা কি দেখো, তোমরা লোহা চেনো তো, যেহেতু এখানে লোহার কথা বলছে, লোহা চলো, লোহার সংকেত হলো Fe, ঠিক আছে, লোহার সংকেত Fe, যাকে আমরা আয়রন বলে থাকি। এখন এই লোহাকে যখন পানির সংস্পর্শে আনা হয়, কিছুদিন পরে দেখা যায় লোহায় কি হয়, জংকার পরে, আমরা বাংলা ভাষায় বলি জংকার পরে। তাহলে জংকার জিনিসটাকে, এই যে জংকার যেটা, এটাকে রসায়ন ভাষায় বলা হয় মরিচা। তার মানে লোহায় যখন আমরা কি করি, যখন আমরা পানিতে দিই, পানির সংকেত হলো H2, এই পানির মধ্যে চুবানো হয়, তখন তার সাথে এসে অক্সিজেন বাতাসের সাথে সংযুক্ত হয়, ফলে কি তৈরি করে, মরিচা তৈরি করে বা জংকার ধরে। তাহলে দেখছো পানির সংকেত আছে H2 যেটা একটা রসায়ন, আর লোহা যেটা আছে Fe এটা একটা রসায়ন। লোহা পানিতে যাওয়ার পরে অক্সিজেন, মানে তোমার অক্সিজেন কি, অক্সিজেন একটা রসায়ন। তার মানে এই যে বিষয়টা, কাপড় পোড়ানোর যে ঘটনা আছে, কাপড় পোড়ানোর ঘটনা যে ব্যাখ্যা করছে তারা, এখানে রসায়ন আছে। তারপর কি লোহায় যে মরিচা পড়ে, এখানে রসায়ন আছে। তার পরবর্তীতে তারা আরেকটা জিনিস ব্যাখ্যা করছে, সেটা হলো ওষুধ সেবন। আমরা বিভিন্ন রোগ, বিভিন্ন কঠিন কঠিন রোগে আক্রান্ত হই, কলেরা, ডেঙ্গু, এরকম বিভিন্ন রোগ কিন্তু ওখানে মরণবিধির রোগ লেখা আছে। যখন আমরা কোনো রোগে আক্রান্ত হই, সাপোজ আমি অত কঠিন ভাবে না বলি যে কলেরা রোগ, আমি নর্মাল ভাষায় বলছি, সাপোজ আমার জ্বর আসছে, আমার জ্বর আসার পরে আমরা যে কোনো একটা ফার্মেসিতে গিয়ে সেখান থেকে কিন্তু ওষুধ ক্রয় করি। তো ওষুধটা কিন্তু যে তৈরি করে, বিভিন্ন জিনিসের সমন্বয়ে তৈরি করে, তো বিভিন্ন রসায়নের মাধ্যমে তৈরি করে, যা আমরা কি করি, সেবন করি। তো এই যে তৈরি করা, এটা একটা রসায়ন। আমরা যখন এই জিনিসটাকে খাই, তখন আমাদের পাকস্থলিতে, যখন আমরা কোনো একটা খাবার খাই, তখন আমাদের পাকস্থলিতে থাকে HCl অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা আমাদের এই খাদ্যটাকে কি করে, গলাধ্যকরণ বা গলিয়ে দেয়। তাহলে আশা করি তুমি ওষুধ সেবনের মধ্যে কিভাবে রসায়ন থাকে সেই বিষয়টা বুঝতে পারলাম। এখন একটা ছোট্ট একটা জিনিস যেটা তোমাদের মেন বই থেকে লাগবে, এখান থেকে বিগত সালে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসে, সেটা হলো ব্রোঞ্জ কি। ক নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ কি, এমসিকিউ প্রশ্ন, ব্রোঞ্জ কি দ্বারা তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের বইয়ের এই লাইনটা লাগবে যে খ্রিস্টপূর্ব 3500 অব্দে, মানে 3500 অব্দ আর কি, 3500 অব্দের দিকে কপার, ভালো করে খেয়াল রাখবে যে কপার কি, কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে, এই দুইটি তরলকে একত্রিত মিশানো হয়, অথবা মিশ্রণকে ঠান্ডা করে তোমার কি কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম দেওয়া হয় তোমার কি, ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ মানুষ কি অস্ত্র তৈরিতে এবং পশু শিকার এবং কৃষিকাজ এবং জ্বালানি কাজে ব্যবহার করে। এবার বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করি যে ব্রোঞ্জ জিনিসটা কি। তো আমরা জানি যে যখন প্রাচীনকালে বিভিন্ন ধরনের সোনা, রূপা বা বিভিন্ন ধরনের ধাতু তারা পাইতো, এই ধাতুগুলোকে তারা গোলাইতো। তো এর মধ্যেই দুইটা ধাতু আছে, যে দুইটা ধাতুর নাম হলো কপার এবং টিন, কপার এবং টিন। তো এই দুইটা ধাতুকে তারা গলানোর পরে এই দুইটাকে ধাতুকে কি করতো, তারা তাপ দিত, তাপ দেওয়ার ফলে এই দুইটা ধাতুকে গলতো, গলার পরে একটা নতুন ধাতু তৈরি হইতো, যেই ধাতুকে তারা বলতো ব্রোঞ্জ, ঠিক আছে। তো এই ধাতুকে যখন গলায়, তখন এই বিষয়টা তোমরা হয়তো জানো, যখন কোনো সোনা গলানোর বিষয়টা, এটা তোমাদের জানা আছে যে একটা সোনা গলাইলে দেখা যায় যে এটা তরল হয়ে যায়, আবার কিছুক্ষণ পর যখন ঠান্ডা করা হয় সেটা কিন্তু আবার শক্ত হয়ে যায়। এই যে গরম তোমার কি দুইটা ধাতুকে গলে একটা ধাতু তৈরি করা, এটাকে বলা হয় ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জের মধ্যে কোন দুইটা ধাতু থাকে, কপার এবং টিন থাকে, এটা আমাদের জানা লাগবে। এবং ব্রোঞ্জ তৈরি হলো 3500 খ্রিস্টাব্দে। ওকে, আমরা নামাজের বিরতির পর আবার ফিরে আসলাম। তো এতটুকু পর্যন্ত আশা করি যা যা তোমাদের বুঝিয়েছে সবকিছু তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো আমরা সামনের দিকে আগাই। তো এর পরবর্তী টপিক হলো তোমাদের বইয়ে হলো ডেমোক্রিটাসের যেই অ্যাটম আবিষ্কার করেন। ডেমোক্রিটাস কি আবিষ্কার করেন? বিজ্ঞানী ডেমোক্রিটাস অ্যাটম নামে একটা জিনিস আবিষ্কার করেন, যার অর্থ হলো অ্যাটম, যার অর্থ হলো অবিভাজ্য। অবিভাজ্য বলতে বোঝানো হয় এমন কিছু যাকে আর কখনোই ভাঙা যায় না, এমন একটি জিনিস যাকে কোনোভাবেই ভাঙা যায় না বা নষ্ট করা যায় না, একে বলা হয় অবিভাজ্য, মানে যাকে আর কখনোই কোনোভাবে ভাঙা যায় না। আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ডেমোক্রিটাস, যা বিভিন্ন সময় কিন্তু বিখ্যাত ছিল, কিন্তু এক সময় এই মতবাদটা কিন্তু মিথ্যা বলে প্রকাশিত করা হয়। এর বিস্তারিত তোমাদের বইয়ে লেখা আছে। তো বিজ্ঞানী ডেমোক্রিটাস অ্যাটম আবিষ্কার করেন, যে অ্যাটমটা অ্যাকচুয়ালি কত, অ্যাটম আবিষ্কার করেন যার অর্থ হলো অবিভাজ্য মানে হলো যাকে আর কখনোই ভাঙা যায় না। এই মতবাদটা বেশ কিছুদিন বিখ্যাত থাকার পরে তা কিন্তু মিথ্যা বলে প্রমাণ করছে বিজ্ঞানী অ্যারিস্টটল।
তো এই যে বিষয়টা এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে আসে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। কেমিস্ট্রি শব্দ কিভাবে উৎপত্তি হয়েছে, কেমিস্ট্রি এই যে শব্দটা আমরা পেয়েছি রসায়নের অর্থ হলো কেমিস্ট্রি, এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে? তো কেমিস্ট্রি অ্যাকচুয়ালি আমরা রসায়ন কিভাবে আবিষ্কার হয়েছে সেটা জানলে আমরা বুঝতে পারবো কেমিস্ট্রি জিনিসটাকে। দেখো আগের কালে যে রাজা ছিল, তো তারা কিন্তু চাইতো যে বিভিন্ন ধরনের ধাতু গলিয়ে সোনা তৈরি করতে। তারা চাইতো বিভিন্ন ধরনের ধাতু যেমন লোহা, দস্তা, রূপা এগুলোকে গলিয়ে সোনা তৈরি করতে চাইতো, কারণ সোনার বিপুল পরিমাণে একটা দাম ছিল। তো এই জন্য তারা কিন্তু এগুলোকে গলিয়ে বিভিন্ন রকমের যৌগকে একত্রে যুক্ত করে, তখন তারা বুঝতো না যে এগুলো রসায়ন, তো যুক্ত করে তারা সোনা তৈরি করতে যাচ্ছিল। কিন্তু আসলে তখন কিন্তু সোনা তৈরি করতে তারা ব্যর্থ হয়। তারা আসলে এই মধ্যযুগে এই কাজটা করছিল, মধ্যযুগে আরবগণরা করছিল। তোমার হলো রসায়ন, যেটা রসায়নের যে উৎপত্তি স্থল সেটা কিন্তু মধ্যযুগে হয়েছিল। মধ্যযুগে তোমার কি আরবরা হলো এই কেমিস্ট্রি বা রসায়নকে কিন্তু আবিষ্কার করেন, বা আর আজকে তোমরা যেটা পাচ্ছ, ঠিক আছে আরবি, আচ্ছা আরব লিখতে চাইছিলাম, তো আরবরা কিন্তু এই জিনিসটা কি করেন, আবিষ্কার করেন। তো মধ্যযুগে যখন আরবরা এই জিনিসটা আবিষ্কার করেন, আরবরা কি বলে আবিষ্কার করেন, আরব, বুঝছেন? তো তারা অ্যাকচুয়ালি কি করছে, তারা কপার বলতে সিইউ, কপার, টিন, ঠিক আছে, মানে পিবি লেড বা এসএন বলতে টিন, এসএন বোঝানো হয় টিন, আচ্ছা সীসা, এর থেকে কি করতে সোনা তৈরি করতে চায়। মানে এই জিনিসগুলোকে কি করে, গলায় বিভিন্নভাবে যুক্ত করার পরে তারা চাচ্ছে যে এইখান থেকে যেন সোনা তৈরি হয়, কিন্তু আসলে তার সম্ভব হয়নি। কিন্তু এই জায়গায় কিন্তু রসায়নের উৎপত্তি হয়েছে। তারা কিন্তু এখানে ব্যর্থ হয়েছিল। তারা কিন্তু এই যে যুক্তগুলো করছিল আরবরা যুক্ত করে, যে কপার, টিন, সীসা এগুলোকে যুক্ত করে যে তারা সোনা তৈরি করতে চাইলো, সেখানে যায় তারা কি হলো, ব্যর্থ হইলো। কিন্তু সোনা তৈরি না হলেও সোনার মতো অন্য ধাতু তৈরি হয়েছে, ঠিক আছে, সোনা তৈরি হয় নাই, কিন্তু সোনার মতো কি হয়েছে, অন্য ধাতু তৈরি হয়েছে। তখন মানুষের মাঝখানে একটা চিন্তাধারা চলে আসলো যে আমরা যদি কোনো জিনিসকে যুক্ত করি তখন এটা অন্য ধরনের একটা ধাতুতে তৈরি হয়। এই ধারণা থেকেই কিন্তু রসায়নের উৎপত্তি হয়। তখন আরবগণ এর নাম দেয় হলো আলকেমি। এই যে পরীক্ষাটা করে, এই পরীক্ষার নাম দেয় কি, আলকেমি। অর্থাৎ কেমিস্ট্রি শব্দটি আইছে আলকেমি শব্দ থেকে। তাহলে কেমিস্ট্রি শব্দটি কিভাবে এসে, আলকেমি শব্দ থেকে। কোথা থেকে আসছে, মধ্যযুগের আরবরা যখন কপার, টিন, সীসাকে কি করে সোনা তৈরি করতে চায়, এই সময় তারা কি হয়, এটা ব্যর্থ হয়। কিন্তু সোনার মতো অন্য ধাতু তৈরিতে তাদের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, যেখান থেকে একটা রসায়ন গার তৈরি করা হয়। আর এই জায়গা থেকে রসায়নের উৎপত্তি, যাকে নাম দেওয়া হয় আলকেমি। আলকেমি শব্দটি আলকেমিয়া শব্দ থেকে এসেছে। আলকেমি শব্দটি কোথা থেকে আসছে, আলকেমিয়া শব্দটি এসেছে। এবং এই রসায়ন আবিষ্কার করেন কে, তার নাম হলো জাবির ইবনে হাইয়ান, যে এই রসায়নের জনক, এবং তিনি এই রসায়নকে আবিষ্কার করেন। তো আশা করি এতটুকু তুমি বুঝতে পারলা যে রসায়নের সৃষ্টি কিভাবে হয়েছে। তো রসায়নের সৃষ্টিটা আরেকবার রিপিট করি, যে রসায়ন সৃষ্টি করার সময় তো আগে কিন্তু মানুষ বুঝতো না, রসায়ন বিভিন্নভাবে তারা ব্যবহার করতো, কিন্তু তারা কিন্তু বুঝতো না যে এইটাকে রসায়ন বা কেমিস্ট্রি বলা হয়। কিন্তু তারা চাইছিল যে সোনা তৈরি করতে কপার, দস্তা এবং টিনকে বা সীসাকে একত্রে মিলিয়ে তারা চাইছে কি সোনা তৈরি করবে। তো সেই সময় এগুলোকে যুক্ত করে তারা দেখলো সোনা তো তৈরি হয় নাই, কিন্তু সোনার মতোই চকচক করা একটা অন্য রকমের ধাতু তৈরি হয়ে গেছে। সেখান থেকে আরবদের মাথায় বুদ্ধি আসে যে যদি এগুলো যুক্ত করলে অন্য কিছু তৈরি হয়, তার মানে অন্য কিছু যুক্ত করলে অন্য কিছু তৈরি হতে পারে। এইখান থেকেই কিন্তু তারা একটা রসায়ন গার তৈরি করে, যেখানে তারা বিভিন্ন ধরনের যুক্ত করে। এবং এই যে পরীক্ষাটা, এই পরীক্ষার নাম দেয় আলকেমি, যেখানে আরবদের মতে আলকেমি থেকেই কিন্তু রসায়ন শব্দটি এসেছে। আবার এই আলকেমি শব্দটি এসেছে কোথায়, আলকেমিয়া শব্দ থেকে, যা এই রসায়নের সর্বপ্রথম জনক হলো জাবির ইবনে হাইয়ান, যাকে কি বলা হয়, রসায়নের জনক বলা হয়। তো এই তো এইভাবে রসায়নের কিন্তু দিন দিন উৎপত্তি আসে। আচ্ছা, তার পরবর্তী টপিকে তোমাদের আসে হলো একটা টেবিল। তো রসায়ন কাকে বলে, সর্বপ্রথম এখান থেকে তোমাকে এটা মুখস্থ করতে হবে, এটা বই থেকে করে নিবা একবার হুবো। তো দেখো তোমাদের বইয়ে এরকম একটা ছক আছে, ছকের এখানে একটা হাইপিন দেওয়া আছে পরের পৃষ্ঠায়। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। ঠিক আছে, তো রসায়ন কিন্তু পূর্বে একটা সংজ্ঞা ছিল, যে কোনো একটা সংজ্ঞা লিখবে। আমি যদি আগের ক্লাসটা দেখাই, দেখো এখানেও কিন্তু একটা রসায়ন ছিল, যে বিজ্ঞানের যে শাখায় মৌল বা একটা কিন্তু বড় একটা ছিল। তুমি চাইলে এই বড়টাও লিখতে পারো, আবার চাইলে কি করতে পারো, এই ছোটটা লিখতে পারো, বাট আমি রিকমেন্ড করবো এই ছোটটা লিখে দিবা, এটা তোমাদের জন্য বেটার। ওকে, এরপরে তোমরা একটা ছক দেখতে পারো, যেখানে লেখা আছে হলো কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি হয় কেন। তো দেখো, কাঁচা আম টক হয় কিন্তু পাকা আম কেন মিষ্টি হয়। দেখো, যখন কোনো একটা আম টক হয়,
অ্যাকচুয়ালি আমরা কাঁচা আম যখন খাই তখন এখানে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, সাকসেনিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তো এগুলো তোমরা কিন্তু ক্লাস 8-এ পড়ছো, তাই না? টমেটোতে কি থাকে, তেঁতুলে কি ধরনের থাকে, এগুলো ক্লাস 8-এ তোমরা বিজ্ঞানে পড়ছো। তো এই অ্যাসিডগুলোর কারণে সেই জিনিসগুলোকে আমাদেরকে কাঁচা যখন খাই আম তখন এটাকে আমাদের টক মনে হয়, কিন্তু যখন এটা পাকে তখন এর মধ্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যার স্বাদে হলো মিষ্টি, যার ফলে এই কাঁচা আম যখন থাকে তখন এটা খেলে টক মনে হয়, এবং মিষ্টি যখন পাকা হয় তখন এটাকে খেলে মিষ্টি মনে হয়। কি কারণে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কারণে। এই জিনিসটা তোমাকে পড়তে হবে। দেখো এখানে বলা হয়েছে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? খ নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খ নম্বরে খুব আসে। কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এখানে দুইটার নাম লেখা আছে। ফলে কাঁচা আম কি হয়? টক হয়। আমি যেমনটা বললাম যে আম যখন আমরা খাই আমের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যার ফলে কাঁচা আমকে আমাদের টক মনে হয়, কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি করে, তাই পাকা আম কি হয়? মিষ্টি হয়। এরপরে আসে আমাদের পরবর্তী ছক, যেখানে লেখা থাকে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং কি মোম ইত্যাদি দহন প্রক্রিয়া। দহন জিনিসটা কি সেটাকে তোমাকে বুঝতে হবে, তারপরে তুমি বুঝতে পারবা যে বিষয়টা কি। দহন মানে হলো কোনো কিছুকে পুড়াইলে যেখান থেকে তাপ উৎপন্ন হয়। তো সহজভাবে যখন কোনো কিছু আগুন, কারণ আমার কাছে এটা আছে, আমি যদি এখানে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিই তখন কিন্তু এটা পুড়তে শুরু করবে। যখন এটা পুড়তে শুরু করবে তখন এই যে চার সাইডে তাপ তৈরি হয়, ঠিক আছে? আবার এই তাপের ফলে একটা আগুন তৈরি হয়, যেটা শক্তি বলি, এবং এখানে এক ধরনের কালো ধরনের ধোঁয়া উঠবে, যাকে আমরা কার্বন ডাই অক্সাইড বলে থাকি। তো এই যে জিনিসটা, এইটাই কিন্তু দহন। এখন প্রশ্ন হলো, এরা যেরকম বলছে যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম, এগুলো তোমার এক ধরনের হাইড্রোকার্বন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম, কেননা প্রাকৃতিক গ্যাস মিথেন, যার সংকেত হলো CH4, এটাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস মিথেন। প্রাকৃতিক গ্যাসের নাম কি? আমি আবার বলতেছি, প্রাকৃতিক গ্যাসের নাম হলো মিথেন। মিথেনের সংকেত হলো CH4, যেটা এখানে হলো সি বলতে বোঝানো হয় কার্বন, ঠিক আছে? সি বলতে বোঝানো হয় কি? কার্বন, এবং এইচ বলতে বোঝানো হয় হাইড্রোজেন। এইচ বলতে বোঝানো হয় কি? হাইড্রোজেন। তাহলে আমরা যদি খেয়াল করি যে এরপরে মোমের সংকেত এরকমই। তো এখানে দেখো কার্বন এবং হাইড্রোজেন মিলে তৈরি হয় হলো কার্বোহাইড্রেট, ঠিক আছে? হাইড্রেট, হ্যাঁ। তাহলে মিথেনের সংকেত যেটা হলো প্রাকৃতিক গ্যাস মিথেনের সংকেত CH4। সি বলতে বোঝানো হয় কার্বন, এইচ বলতে বোঝানো হয় হাইড্রোজেন। এই দুইটার সমন্বয়ে তৈরি যেটা হয় তাকে বলা হয় কার্বোহাইড্রেট। অর্থাৎ আমাদের এখানে যে মৌলগুলো আছে সবগুলো এক ধরনের কার্বোহাইড্রেট। দেখো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলো মূল উপাদান হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন যৌগ। আমি যেমনটা বুঝলাম যে কার্বোহাইড্রেট, এই যে কার্বোহাইড্রেট যেটা, সেটা তৈরি হয় কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি করা হয়, তৈরি করা হয়। তাই যখন এগুলোকে দহন করে তখন বাতাসে অক্সিজেন থাকে। আমরা তো আগেও বলছি যে বাতাসে অক্সিজেন করে, এগুলো বিক্রিয়া করে। এবং কার্বন ডাই অক্সাইড বলতে কি, যখন আগুন ধরে কোনো কিছুতে তখন এই যে কালো কালো যে ধোঁয়া বেড়ায়, এটাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইড। আর বাতাসে সবসময় কি থাকে? অক্সিজেন থাকে, ঠিক আছে? জলীয় বাষ্প, আলো এবং কি তাপশক্তির সৃষ্টি হয়। তো এর পরবর্তী টপিক হলো এইটা, যে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয় কেন? আমরা অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে থাকি, তাই না? তো অ্যাসিড আসলে কি জিনিস আমাদের এটা বুঝতে হবে। যখন এরকম প্রশ্ন আরও কিছু থাকে যে মৌমাছির কামড় দিলে আমরা চুন লাগাই কেন? সেম প্রশ্ন, যে মৌমাছির কামড় দিলে চুন লাগাই কেন, পেটে কোনো কিছু হলে অ্যান্টাসিড খাই কেন? তো একটা বিষয় কি, তোমাকে এইটাকে হলো বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া বলতে বোঝানো হয় যে ক্ষার প্লাস অ্যাসিড বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করা, এটাকে হলো প্রশমন। মানে কোনো কিছু জায়গায় যেমন নিঃসরণ করা হয় তখন এটাকে বলা হয় প্রশমন। এখন এখানে দুই ধরনের জিনিস থাকে, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব যে প্রশমন বিক্রিয়াটা কি এবং প্রশমন বিক্রিয়াটা কিভাবে কাজ করে। যখন আমরা কোনো কিছু কি আমাদের গ্যাস ট্যাস হয় বা পেটে যখন অ্যাসিডের জন্য কি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়ানো হয়, আমরা যখন কি অ্যাসিড খাই, কি খাই আমরা? পেটে অ্যাসিড তৈরি হয়, আমাদের পেটে থাকে HCl। যখন আমরা একটা অ্যাসিড খাই, আমি এখানে বুঝাচ্ছিলাম অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করে লবণ প্লাস পানি। ওকে, এখানে বিষয়টা এলো, যখন পেটের মধ্যে অ্যাসিডিটির জন্য তোমার অ্যান্টাসিড, পেটের মধ্যে যখন পেটের মধ্যে যে অ্যাসিড থাকে সেটাকে আমরা বলি HCl, এই অ্যাসিডটা থাকে, তখন আমরা কি করি? অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই, যা অ্যাকচুয়ালি ক্ষার।
তখন এই অ্যাসিড এবং ক্ষার এই দুজন পেটের মধ্যে যে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। লবণ যা আমাদের শরীরে দহন মানে এই বিক্রিয়া করে, তোমার হলো দেহ বৃদ্ধি করে, এবং পানি যা আমাদের শরীরের প্রয়োজনীয়তা মেটায়। তো এই যে বিষয়টা, এর মাধ্যমে কিন্তু আমাদের তোমার কি হয়, অ্যান্টাসিড জাতীয় ওষুধ কাজ করে, অর্থাৎ এই দুটো বিক্রিয়ার মাধ্যমে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করে তাকে নিঃসরণ করে। আবার সেমভাবে আমরা উত্তর দিতে পারি যে তোমার হলো মৌমাছি যদি কামড় দেয় সেক্ষেত্রে আমরা চুন লাগাই কেন? দেখো, মৌমাছি যখন কামড় দেয় তখন মৌমাছির গায়ে থাকে হলো অ্যাসিড, যা আমাদের শরীরে গিয়ে আমাদের ওই জায়গাটা জ্বালা পোড়া শুরু করে। কিন্তু চুন যেটা হলো CaO, চুনের সংকেত হলো CaO, তাহলে চুনের যে সংকেত সেটা হলো CaO। এই যে চুন যেটা আছে, সেই চুন যখন তোমার সেই জায়গাটা দেওয়া হয় তখন কি হয়, ওই মৌমাছির কামড়ের অ্যাসিড আর চুনের হলো CaO মানে ক্ষার, এই দুইটা বিক্রি করে প্রশমন করে, যার ফলে আমাদের এখানে জ্বালা পোড়া কমে যায়। এই সেমভাবে কাজ করে। যেমনটা এখানে লেখা আছে, পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। আমি যেমনটা বললাম যে পাকস্থলীতে HCl থাকে, যার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যা অ্যাকচুয়ালি ক্ষার। ঠিক আছে, এখানে পুরোটা লেখা নাই যে অ্যালুমিনিয়াম, তোমাকে অ্যান্টাসিডে থাকে হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যা অ্যাকচুয়ালি ক্ষার বা যা হলো ক্ষার। এই দুটি যৌগ অ্যাসিডে পরিণত কি অ্যাসিডকে প্রশমন করে। এই দুটি অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে? এই দুটি অ্যাকচুয়ালি প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি উৎপন্ন করে কি প্রশমন বিক্রিয়া সম্পন্ন করে। এখানে ছোট্ট করে লেখা আছে, তুমি চাইলে পড়ে নিতে পারো, চাইলে বড় করেও লিখতে পারো। ওকে, আর পরবর্তী টপিকে তোমাদের একটু বলি, যারা এখন পর্যন্ত কেমিস্ট্রি ক্লাসে বহাল রয়েছে এবং আমাদের ক্লাসটা তোমার ভালো লাগছে, তো দেখো আমি আজকে তোমাদের মেন টপিকে যতগুলো জিনিস আছে সব কমপ্লিট করে দেবো। কিন্তু যারা প্রিমিয়াম ভার্সন নিতে চাও এবং ভালো আরও বেটার পড়তে চাও, মনে করো যে আমি কেমিস্ট্রিতে কিং হয়ে যাব, আমার টার্গেট 90+ মার্ক, সেই সকল শিক্ষার্থীর জন্য আমাদের এইচএসসি 2027 এবং 2028 অর্থাৎ নবম দশমের শিক্ষার্থী বর্তমান যারা রয়েছে তাদের জন্য আমার রয়েছে রসায়ন বেসিক টু প্রো কোর্স, যে কোর্সের বর্তমান প্রাইস মাত্র 510 টাকা। এই 510 টাকার মধ্যে একেবারে পাক্কা 2 বছর, যারা দশম শ্রেণীতে তাদের 1 বছর, ঠিক আছে, আর যারা তোমার হলো নবম শ্রেণীতে তাদের 2 বছর, এই পুরো সময়টা থাকতে পারবা আমাদের সাথে। আমাদের প্রিমিয়াম কোর্সে প্রত্যেকটা টপিক করানো হবে, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন করানো হবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের বেসিক টু প্রো কোর্সে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা জয়েন করতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, অবশ্যই আমাদের কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে। সেই জায়গা থেকে খুব সহজেই তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সনগুলো নিতে পারো, যেখানে তুমি অবশ্যই গ্যারান্টি দিচ্ছে তোমাদের 25 মার্ক তো প্র্যাকটিক্যালের, আর বাকি 75-এর মধ্যে আমাদের টার্গেট থাকবে 72 মার্ক অর্জন করা। MCQ CQ যাবতীয় যা যা লাগে সব কিছু শিখিয়ে দিব আমরা বেসিক টু প্রো এই কোর্সটিতে। তো যারা জয়েন করতে চাও এই ভিডিও ডেসক্রিপশন থেকে সরাসরি জয়েন করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে এই কোর্সটাতে ভর্তি হতে পারো। ইতিমধ্যে এই কোর্সটাতে প্রায় 1500+ শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাই আশা করি। আর আরেকটা বিষয় হলো, কোর্স যদি ভালো না থাকে বা ভালো না লাগে তোমার, সেক্ষেত্রে আমরা কোর্স ফি দিব রিটার্ন তোমাকে। তাই অবশ্যই এখানে দেখবা যে বেসিকের টু প্রো কোর্সের ডেসক্রিপশনে সব কিছু লেখা আছে, বিস্তারিত সব কিছু পড়ে তুমি কিন্তু এই কোর্সটিতে যুক্ত হয়ে যেতে পারো। তো যারা এখন পর্যন্ত যুক্ত হও নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ওকে, আর পরবর্তী টপিকে যাই।